আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজুস সালিহিন। আজকের অনলাইন ক্লাস করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রফেসর অধ্যক্ষ সুভাষ চন্দ্র হিরা স্যারের প্রতি। আজকের অনলাইন ক্লাসে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা বিষয়ে পড়াবো। বিগত ক্লাসে আমি বলেছিলাম যে তোমরা বেগ, গতি, ত্বরণ এই সম্পর্কিত যে বিষয়গুলো আছে, বেসিক সূত্রগুলো আছে, তোমরা দেখবে। সেই সাথে আমি তোমাদেরকে আমরা যখন কোনো কিছুকে তীর্যকভাবে নিক্ষেপ করি, অর্থাৎ প্রাসের ক্ষেত্রে আমাদের গতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি পরবর্তী ক্লাসে আরো প্রাস নিয়ে আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করাবো এবং কিভাবে প্রাসের গতি পথ আমাদের গাণিতিক ভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখবো। কিন্তু আজকে আমরা আহ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কিভাবে গতি কাজ করে সেগুলো আমরা দেখবো। বিশেষ করে আমাদের হচ্ছে পড়ন্ত বস্তু, যখন আমরা উপর থেকে কোনো বস্তু ফেলবো তখন কিছু সূত্র আমাদের সেই বস্তুগুলো কিছু সূত্র অনুযায়ী কাজ করে। আমি বলেছিলাম যে প্রত্যেকটি বস্তু একটা নির্দিষ্ট সূত্র অনুযায়ী তার গতিবেগের বিশ্লেষণ করা যায়। এবং ক্লাসের ক্ষেত্রে আমি তোমাদের সাথে বিগত ক্লাসে বলেছিলাম, তোমরা আগের ক্লাসটি দেখলেই বুঝবে যে আমার আমি কি কি সূত্র দেখিয়েছিলাম, কিভাবে এই ক্লাসের নিক্ষেপণ করলে আমাদের কি সব বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে বিবেচনা করা লাগে, কি সংজ্ঞাগুলো আমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে একই উচ্চতা থেকে একটি ভারী এবং একটি হালকা বস্তু ছেড়ে দিলে কোনটি আগে পড়বে সে বিষয়ে আলোচনা করব। সেই সাথে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র নিয়ে আলোচনা করব, আর পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো পরন্ত বস্তু বোঝার আগে আমরা কিভাবে ব্যবহার করব সূত্রগুলো তা জানার আগে আমরা আগে দেখি কিছু চিত্র। তোমরা বুঝতে পারবে, যেমন এখানে দেখা যাচ্ছে একটি উঁচু টাওয়ার থেকে কিছু একটা ফেলা হচ্ছে। পরবর্তী ছবিতে তোমরা দেখো উপর থেকে একটি প্রাণী লাফ দিচ্ছে নিচে। তো আমরা সেটা দেখলাম। এখন আমরা দেখলাম সবগুলো ছবিতে বস্তু উপর থেকে নিচে পড়ছে, তবে একই উচ্চতা হতে একটি ভারী বস্তু এবং হালকা বস্তু ফেলে দিলে কি ঘটবে? ভারীটি আগে পড়বে? নর্মালি তোমাদের ধারণা অনুযায়ী ভারীটি আগে পড়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই বস্তুটি যখন আমরা ফেলবো তখন ভারী না হালকা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে। বস্তুটি কিভাবে পড়বে, কোন সূত্র মেনে চলে পড়বে, এই বিষয়গুলো বিবেচনা না করলেই তুমি কোনোভাবেই বলতে পারবে না যে ভারীটি পড়বে না হালকাটি পড়বে। এখানে অনেক বিষয় রয়েছে। তো আমরা দেখি কোন কোন সূত্র গ্যালিলিও যে পরন্ত বস্তুর সূত্র প্রদান করেছেন সেই সূত্রগুলো কিভাবে কাজ করে আমরা এখন দেখবো। প্রথম সূত্র, উনি তিনটা সূত্র দিয়েছেন। পরন্ত বস্তুর আমাদের তিনটা সূত্র রয়েছে। তো প্রথম সূত্রটি আমরা একটু দেখি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বিজ্ঞানীর ভাষ্যমতে যে স্থির অবস্থায় থেকে যদি কোনো বস্তুর যদি কোনো বাধা না থাকে, বাতাসের বাধা না থাকে, কোনো ধরনের কোনো বাধা যদি না থাকে, তাহলে সকল বস্তু সমান সময়ে, সে ভারী হোক হালকা হোক, সমান সময়ে সমান দূরত্বই অতিক্রম করবে। এই যে চিত্রে দেখো এখানে তিন রকম বস্তু দেওয়া আছে, কোনটি ভারী কোনটি হালকা, দেখে বোঝা যাচ্ছে সবগুলো বস্তুর ওজন সমান না, সবগুলো বস্তুর ভর সমান না। তাহলে কোনটি ভারী হবে কোনটি হালকা হবে, কিন্তু কোনটি যে উপর থেকে নিচে পড়বে আগে পরে সেইটা কিভাবে নির্ভর করবে, যে যদি আমরা গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্র হিসাব করি তাহলে যদি কোনো বাধা প্রদান না করা হয় বস্তুগুলোর উপরে, তাহলে সমান সময় তারা সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ একসাথেই নিচে পড়বে গ্যালিলিওর প্রথম সূত্র অনুসারে। এই দেখো, তোমরা আবার দেখো বস্তু তিনটি সমান সময় একসাথে এসে নিচে পড়বে। বারবার দেখো, আমি তোমাদেরকে বারবার দেখানোর জন্য, বোঝানোর জন্য, গ্যালিলিওর প্রথম সূত্র অনুসারে এখানে কিছু শর্ত আছে। যদি আমরা বাতাসের বাধা বা অন্যান্য বাধা যদি কে হিসাব না করি এবং স্থির অবস্থান থেকে যদি একই উচ্চতা থেকে তারা পড়তে থাকে, তাহলে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। পরীক্ষা আসতে পারে যে গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্র বা পরন্ত বস্তুর প্রথম সূত্র কি, যদি বা এমসিকিউ তে আসতে পারে, ছোট প্রশ্ন আকারে আসতে পারে। প্রথম সূত্র লিখলে বলবে যে বিনা বাধায় পরন্ত বস্তু সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আশা রাখি প্রথম সূত্রটি তোমরা বুঝতে পেরেছো। স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তা বিনা বাধায় ভূমিতে পড়তে যে সময় লাগে তা বস্তুর ভর, আকৃতি বা আয়তনের উপর নির্ভর করে না।
অর্থাৎ বুঝলাম যে বস্তুর ভর কত, বস্তুর আয়তন কত, যেমন আগের ছবিতে দেখো এক একটা বস্তুর আয়তন এক এক রকম, কিন্তু তারা সমান একসাথে পড়েছে। আকৃতি কেমন? আকৃতি ভিন্ন ছিল। বিভিন্ন ভরের আকৃতি বা আয়তনের বস্তু যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় এবং এগুলো যদি বিনা বাধায় মুক্তভাবে পড়তে থাকে, তাহলে সকল বস্তু একই সময় ভূমিতে পড়বে। আমরা তাই দেখলাম যে যদি বস্তুগুলোর ভর, আকৃতি বা আয়তন ভিন্ন হয়, কিন্তু যদি একই উচ্চতা থেকে একই অবস্থান থেকে একই সময় ছেড়ে দেওয়া হয় এবং যদি বস্তুগুলোর উপর কোনো বাধা না থাকে, তাহলে সকল বস্তু একই সময় পড়বে। এবং বিজ্ঞানী গ্যালিলিও এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছেন। তিনি একদম বায়ুশূন্য একটি জারে তিনি বিভিন্ন ভরের বস্তুকে তিনি একসাথে ফেলেছিলেন এবং তিনি দেখেছেন যে বিনা বাধায় তারা একই সময় একই দূরত্ব অতিক্রম করে নিচে পড়ে, অর্থাৎ একসাথে তারা নিচে পড়ে। তিনি পরীক্ষামূলকভাবে এই জিনিসটিকে প্রমাণ করেছিলেন। যদি বিনা বাধা থাকে এবং যদি একই উচ্চতা থেকে একই সময়ে এই বিভিন্ন বস্তুকে উপর থেকে নিচে ফেলা হয়, তাহলে তারা সমান দূরত্ব অতিক্রম করে। এবার আমরা গ্যালিলিও দ্বিতীয় সূত্র দেখি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর সময় সমান বেগ প্রাপ্ত হবে এবং এই বেগ সময় সমানুপাতিক, অর্থাৎ সময় যত থাকবে বেগও তত থাকবে। যত সময় বেশি হবে তত বেগ, অর্থাৎ যেটি করতে সময় বেশি লাগবে তার বেগও বেশি হবে, যেটি সময় কম বেগও কম। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সময় সমান বেগ প্রাপ্ত হবে এবং বেগ সময়ের সমানুপাতিক। এটাই মূল কথা, হচ্ছে ভি সমানুপাতিক টি। টি যত বড় ভি তত বড়, টি যত ছোট ভি তত ছোট। তোমরা দেখো, ঠিক আছে, যত বেগ বেশি হবে তত সময় বেশি লাগবে, বেগও বেশি হবে, এটাই বোঝানো হয়েছে। তৃতীয় সূত্র বলেছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আগেরটা ছিল বেগের সাথে সময়ের সম্পর্ক, এখানে হচ্ছে দূরত্বের সাথে সময়ের সম্পর্ক, অর্থাৎ দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সময়কে বর্গ করলে যত বেশি হবে সময়ের বর্গ, তত দূরত্ব বেশি হবে, সময় যত বেশি হবে দূরত্ব তত বেশি হবে। দেখো তোমরা স্লাইডে লক্ষ্য করো, টি স্কয়ার এই সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ টি যত বড় হবে সময়ের বর্গ যত বড় হবে উচ্চতা তত বেশি হবে। এখানে আমরা উচ্চতা দিয়ে বুঝলাম জিনিসটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আজকে তোমাদের যে আমি পড়ন্ত বস্তুর সূত্রগুলো পড়ালাম, এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের গ্যালিলিও এটা মনে করার কোনো কারণ নাই যে এই সূত্রগুলো আসলে কোনো ভিত্তি নেই। সূত্রগুলোর খুব গুরুত্বপূর্ণ ভিত্তি রয়েছে। এগুলো পরীক্ষামূলকভাবে বিজ্ঞানী গ্যালিলিও প্রমাণ করেছেন এবং তিনি এটা পরীক্ষা করে দেখিয়েছেন যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র তিনটি খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যখন পড়ন্ত বস্তুর গাণিতিক সমস্যা আসবে তখন এই সূত্রগুলো ব্যবহার করার চেষ্টা করব। এবং যেটা দেখা গেছে যে বস্তু প্রথম সূত্রটি যেমন হচ্ছে মানে সময় বস্তু সমান দূরত্ব অতিক্রম করে, আর দ্বিতীয় আর তৃতীয় সূত্র আমাদের হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে। যেমন তোমাদের তৃতীয় সূত্র প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রটি হচ্ছে বেগ এবং সময়ের সূত্র, অর্থাৎ সময় যত বেশি বেগ তত বেশি, তাহলে এখানে একটা বেগ এবং সময়ের একটা সম্পর্ক স্থাপন করে। আর তৃতীয় সূত্র হচ্ছে সময়ের স্কয়ারের সাথে উচ্চতার সম্পর্ক, তাহলে সময়ের যত বেশি উচ্চতা তত বেশি বর্গ আকারে অনুপাতে পরিবর্তিত হয়। তো এই সূত্রগুলো আমরা আশা করি তোমরা খুব ভালো করে শিখবে। এবং সেই সাথে আমি আবারও বলি যে তোমরা যে গত ক্লাসে যে প্লাসের সূত্র যদি আমি দেখাইনি, একটা অঙ্ক দেখিয়েছিলাম এবং যে কিভাবে আসলে আমাদের প্রথমে এই সূত্রগুলা শেখার আগে এই গাণিতিক সমস্যা ব্যবহার করার আগে কিভাবে আমরা বিশ্লেষণ করব, আমরা উলম্ব দিকে অনুভূমিক দিকে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো আশা রাখি তোমরা আজকে ক্লাসটি ভালো করে বুঝেছো এবং তোমাদের আমি আজকে ক্লাসের উপরে কিছু বাড়ি কাজ দিতে যাচ্ছি, যেমন হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি কোন প্রকারের গতি, এগুলো বইতেই তোমরা সুন্দর করে খুঁজে পাবে, এগুলো নোট করে আমাকে পরে দেখাবে। পড়ন্ত বস্তুর সূত্র কয়টি এবং সূত্রগুলো লিখো। তোমার বাসার ছাদ থেকে একই আকারের একটি ফুটবল এবং একটি লোহার বল ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে। তোমরা আমার ক্লাস লেকচার করার সাথে সাথে বই নিয়ে বসবে, সাথে খাতা নিয়ে বসবে এবং নোট করবে। এই আমি যা যা ইম্পর্টেন্ট টপিকস গুলো ক্লাসে বলি সেগুলো নোট করে সুন্দর করে উল্লেখ করে এবং গুছিয়ে তোমরা পড়বে। সেই সাথে বইতে যেসব গাণিতিক সমস্যা আছে সেগুলো উদাহরণ অনেকগুলো গাণিতিক সমস্যা করে দেওয়া আছে, সেই সমস্যাগুলো তোমরা চর্চা করবে। পদার্থবিজ্ঞানে যদি তোমরা গাণিতিক সমস্যা সঠিকভাবে চর্চা না করো তাহলে তোমরা
এমসিকিউ তো ভালো করতে পারবে না, কারণ এমসিকিউ তে অসংখ্য গণিত আসে, যেগুলো খুব কম সময়ে সমাধান করা খুব কঠিন হয়ে যায়। এজন্য কি করতে হবে, বারবার চর্চা করতে হবে। উদাহরণের অঙ্কগুলো খালি চোখে বুলালেই হবে না, না দেখে দেখে খাতায় অঙ্কগুলো করতে হবে। যত বেশি অঙ্ক করবে তত দ্রুত তার সাথে অঙ্কগুলো সমাধান করতে পারবে, তত সফলতার সাথে পরীক্ষায় সফল এবং ভালো নম্বর পেতে পারবে। আশা রাখি এভাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য, এবং আমি গতি চ্যাপ্টারে তোমাদের আরো কিছু ক্লাস নেব, বিশেষ করে তোমাদের ক্লাসের গাণিতিক বিশ্লেষণের উপর আরো কিছু ক্লাস নেওয়ার আমার ইচ্ছা আছে। তো তোমরা এই পর্যন্ত আমি যা পড়ালাম গতি অধ্যায়ে, সেই অংশগুলি খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, সেই সাথে বইয়ের থেকে যে তোমাদের গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করবে। তোমরা করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে তোমরা থাকবে এবং ভালো মতো পড়াশোনা করবে, এবং আহ পড়াশোনা বিশেষ করে পদার্থবিজ্ঞানে বিশেষ বিশেষ সময় এবং বিশেষ মনোযোগ দিবে। তোমাদের সবাই সফলতা কামনা করে আজকের লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে।